আজকে তোমাদের তরল পদার্থের প্রসারণের দ্বিতীয় ক্লাস এক্সপেনশন অফ লিকুইড। এই ক্লাসে আমি তোমাদের কিছু ছোট ছোট প্রবলেম করাবো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তো একটি বোর্ডে কোয়েশ্চেন দেওয়া আছে, লক্ষ্য করো। একটি গ্লাসে জল কানায় কানায় ভর্তি আছে, ওই জলে এক খণ্ড বরফ ভাসছে। বলছে যে বরফ গলে গেলে তিনটা ক্ষেত্র আছে এখানে। যদি গ্লাসের জল 0°C থাকে তাহলে বরফ গলে গেলে জলের লেভেলের কি পরিবর্তন হবে। আবার বলছে গ্লাসের জল যদি 4°C থাকে তাহলে গলে গেলে কি চেঞ্জ হবে। গ্লাসের জল 10°C থাকে তাহলে বরফ গলে গেলে জলের লেভেলের কি পরিবর্তন হবে। তো প্রথমটা বলি, দেখো বরফ ভাসছে 0°C জলে। তো বরফ গলে গেলে এখানে বরফ গলানোর জন্য প্রয়োজনীয় তাপ বাইরের পরিবেশ থেকে নেবে, কারণ বাইরের পরিবেশের টেম্পারেচার 0°C থেকে বেশি। বাইরের পরিবেশ থেকে নিবে, বরফ গলে গেলে এই জলের টেম্পারেচার হয়ে যাবে 0°C। ঠিক আছে, যেহেতু উষ্ণতা একই আছে তাহলে আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাই জলতলের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে লিখি, তাহলে এক্ষেত্রে জলতলের কোনো পরিবর্তন হবে না। জলতলের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা কি জানি যে ভাসনের শর্তানুযায়ী, কারণটা কি, আর্কিমিডিসের নীতি তোমাদের আগে বলা হয়েছে। আর্কিমিডিসের নীতি ক্লাস 7-এ, আর্কিমিডিসের নীতি ভাসনের শর্তানুসারে বরফখণ্ডের ভর সমান অপসারিত জলের ভরের সঙ্গে সমান। বরফখণ্ডের ভর অপসারিত জলের ভরের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এখানে উষ্ণতা স্থির আছে, তাই জলতলে কোনো পরিবর্তন হবে না, আয়তন একই থাকবে। সেকেন্ড কেস দেখো, এক্ষেত্রে আয়তন অপরিবর্তিত, তাই চেঞ্জ হবে না। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, গ্লাসের জল 4°C থাকে। এখানে বলতে পারি যেহেতু বরফ গলে গেলে অপসারিত জলের আয়তন, বরফ গলে গেলে অপসারিত জলের আয়তন সমান উৎপন্ন জলের আয়তন। বরফ গলে গেলে অপসারিত জলের আয়তন যা হবে সেটা উৎপন্ন জলের আয়তনের সঙ্গে সমান হবে, তাই এক্ষেত্রে জলতলের কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, নেক্সট লক্ষ্য করো, যদি গ্লাসের জল 4°C উষ্ণ থাকে তাহলে কী হবে। তাহলে দেখো এখানে বরফ গলে গেলে বরফ গলনের জন্য প্রয়োজনীয় লীন তাপ সে এই জল থেকে সংগ্রহ করবে, 4°C জল থেকে সংগ্রহ করবে। ফলে এই জলের টেম্পারেচার কমে যাবে, আর উষ্ণতা কমে গেলে কি হয়, আয়তন বেড়ে যাবে। তাহলে জল কী হবে, উপচে পড়বে। তাহলে এক্ষেত্রে কী হবে, জলের জলতল উপচে পড়বে বা জল উপচে পড়বে। ওকে, এক্ষেত্রে গ্লাস থেকে জল উপচে পড়বে। কারণ কি, কারণ আমরা বলেছি যে আর্কিমিডিসের নীতি থেকে ভাসনের শর্তানুসারে বরফখণ্ডের ভর সমান অপসারিত জলের ভর। যেহেতু এক্ষেত্রে দেখো বরফ গলতে প্রয়োজনীয় লীন তাপ এই জল থেকে নিয়েছে, তাই জলের টেম্পারেচার এখানে কমে গেছে। উষ্ণতা কমে গেলে আয়তন বেড়ে যায়, তাই জল উপচে পড়বে। ঠিক আছে, তাহলে এখানে আর্কিমিডিসের নীতি অনুসারে ভাসনের শর্ত
যে ভাষণের শর্ত থেকে আমরা বলতে পারি যে বরফখণ্ডের ভর অপসারিত জলের ভরের সমান। অপসারিত জলের ভরের সমান। যেহেতু বরফ গলার জন্য প্রয়োজনীয় ল্যাটেন্ট লাগে, লিন তাপ ওই গ্লাসের জল থেকে সংগ্রহ করেছে। ওই গ্লাসের জল থেকে বরফ গলনের জন্য প্রয়োজনীয় লিন তাপ ওই গ্লাসের জল থেকে বরফ নিয়েছে, তাই কী হবে, উষ্ণতা কমে যাবে। তো আমরা আগে বলেছি যে উষ্ণতা কমে গেলে আয়তন বেড়ে যাবে, ফলে জলের আয়তন বেড়ে যাবে, তাই কী হবে, উপচে পড়বে। 3 নম্বর পয়েন্ট বলেছে, দেখো, যদি গ্লাসের জল 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে, 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে জলতল নিচে নেমে যাবে। কারণটা কি? কারণ দেখো, এখানে সেই আমরা ভাষণের শর্ত বলতে পারি যে ভাষণের শর্ত থেকে বরফখণ্ডের ভর সমান অপসারিত জলের ভর। তো এখানে বরফ গলার জন্য প্রয়োজনীয় লিন তাপ এই জল থেকে সংগ্রহ করেছে, ফলে বরফ গলে গেলে এই জলের টেম্পারেচার কমে 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। যেহেতু উষ্ণতা কমে গেলে উষ্ণতা কমে গেলে এখানে এর চেয়ে উষ্ণতা কম। উষ্ণতা কমে গেলে ঘনত্ব বেশি হয়। উষ্ণতা কমে গেলে জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘনত্ব বেশি হয়, ফলে ঘনত্ব থেকে বেশি উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে কী হবে, 10 থেকে 0 হয়েছে, তো 10 থেকে 4-এর মধ্যে উষ্ণতা কমলে আয়তন কমবে। তাহলে এক্ষেত্রে বরফ গলার জন্য প্রয়োজনীয় লিন তাপ ওই গ্লাসের জল থেকে নিয়েছে, বরফ নিয়েছে লিন তাপ, ফলে উষ্ণতা কমে যাচ্ছে। তাহলে বরফ গলে গেলে উৎপন্ন জলের উষ্ণতা কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস। উৎপন্ন জলের উষ্ণতা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তো উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে জলের আয়তন কমতে শুরু করবে। উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে জলের আয়তন কমতে শুরু করবে। তাই কি হবে না, জলের লেভেলটা নিচে নেমে যাবে। ওকে,
নেক্সট দেখো, একটা গ্লাসে তরল আছে, সেই তরলের ডেন্সিটি 1.5 গ্রাম পার সিসি। তরলটা গ্লাসের মধ্যে, ধরো সাপোজ এত ঘনত্বের 1.5 গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি ঘনত্বের একটি তরল, একটি তরল পূর্ণ বিকারে, বিকারে তরল ভর্তি আছে, এক খণ্ড বরফ তাতে ভাসছে, এক খণ্ড বরফ ভাসছে। বলছে বরফ গলে গেলে তরল তলের কি পরিবর্তন হবে? তরল তলের কি পরিবর্তন হবে এটা বলছে। তো তরলপূর্ণ বিকারে, সাপোজ একটা তরলপূর্ণ বিকার ধরো, তরলপূর্ণ বিকারে এটা বলা আছে যে বরফ ভাসছে। বিকারে এক খণ্ড বরফ ভাসছে, তো বরফ গলে গেলে তরল তলের কি পরিবর্তন হবে? তো দেখা যাক যে, ধরা যাক বরফ খণ্ডের ভর, যে বরফটা ভাসছে তার ভর ধরো m গ্রাম, ঠিক আছে, m গ্রাম ভরে বরফ ভাসছে। তো আমরা জানি যে m গ্রাম বরফ যদি গলে যায় তাহলে m গ্রাম জল অপসারণ করবে। তাহলে বরফ খণ্ডটি যখন তরলে ভাসে তখন m গ্রাম তরল অপসারিত করে। আর্কিমিডিসের নীতি হচ্ছে যে বরফখণ্ডের ভর সমান অপসারিত তরলের ভর। ওকে, তো এখানে ভাসমান বরফখণ্ডের ভর ভাসনের শর্তানুসারে ভাসমান বরফখণ্ডের ভর সমান অপসারিত তরলের ভর, ওকে। বরফখণ্ডে যখন জলে ভাসে তখন m গ্রাম তরল অপসারিত করে, মানে ভাসনের শর্ত থেকে বলতে পারি যে ভাসমান বরফখণ্ডের ভর সমান অপসারিত তরলের ভর। ওকে, তো এখন দেয়ারফর অপসারিত তরলের আয়তন কত হবে? বরফখণ্ডে যখন তরলে ভাসে m গ্রাম তরল অপসারিত হয়, তো সেই তরলের আয়তন কত হবে? অপসারিত তরলের আয়তন সাপোজ V1, তাহলে তরলের আয়তন কী হবে? না, তরলের ভর কত? ওই m গ্রাম তরল, তাহলে m বাই তরলের ঘনত্ব কত? 1.5 এত সিসি সাপোজ। এটা হচ্ছে অপসারিত তরলের আয়তন। আবার m গ্রাম বরফ গলে গেলে উৎপন্ন জলের আয়তন কত হবে? m গ্রাম বরফ গলে গেলে উৎপন্ন জলের আয়তন যদি সাপোজ V2 ধরি, V2 ভলিউম মানে কি? মাস বাই ডেন্সিটি। মাস হচ্ছে m আর ডেন্সিটি হচ্ছে 1, জলের ঘনত্ব 1 গ্রাম পার সিজিএস।
সিসি। দেখো এখানে অবভিয়াসলি বলতে পারছি আমরা যে V1 ইকুয়াল টু m/1.5 সিসি আর V2 ইকুয়াল টু জাস্ট mcc। তাহলে আমরা বলতে পারি যে অবভিয়াসলি V2 গ্রেটার দেন V1। যেহেতু V2 গ্রেটার দেন V1, তাহলে বরফ গলে গেলে কী হবে না তরল উপচে পড়বে। ওকে, তাহলে বরফ গলে গেলে, অতএব বরফ গলে গেলে বিকার থেকে তরল উপচে পড়বে। এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন নেক্সট দেখাই, ধরো একটা বিকারে সাপোজ একটি বিকারে 4 ডিগ্রি সেলসিয়াস জল, একটি বিকারে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল কানায় কানায় পূর্ণ, মানে কানায় কানায় পরিপূর্ণ আছে। ঠিক আছে, কানায় কানায় পূর্ণ আছে বিকারে। তো ওই জলকে ঠান্ডা করলে বা গরম করলে, ওই জলকে ঠান্ডা বা গরম করলে, ঠান্ডা করলে বা উত্তপ্ত করলে, জলের তলের কি পরিবর্তন হবে, করলে কি ঘটবে সাপোজ। তো বলছে যে ভালো করে লক্ষ্য করো, বিকারে জল 4 ডিগ্রি সেলসিয়াসে ভর্তি আছে, ঠান্ডা করলে আর উত্তপ্ত করলে কী হবে। তো দেখো ঠান্ডা করলে কি হয়, ঠান্ডা করলে উষ্ণতা কমলে আয়তন বাড়ে। 4 ডিগ্রি সেলসিয়াসে আয়তন সর্বনিম্ন, তার চেয়ে উষ্ণতা কমালে আয়তন বাড়বে, আবার তার চেয়ে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে। তাহলে পুরো ভর্তি ছিল, তাহলে কী হবে বলো তো, আয়তন বাড়লে উপচে পড়বে। তাহলে উভয় ক্ষেত্রেই উত্তরটা কী হবে, উভয় ক্ষেত্রেই জল উপচে পড়বে, উভয় ক্ষেত্রেই জল উপচে পড়বে। কারণ দেখো আমরা বলেছিলাম যে আগে পড়েছিলাম ব্যতিক্রান্ত প্রসারণে যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের জলের আয়তন সর্বনিম্ন। কি বলা হয়েছিল, ঘনত্ব বেশি, আয়তন সর্বনিম্ন। তাহলে আয়তন সর্বনিম্ন অর্থাৎ মানে 4 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম, অর্থাৎ উষ্ণতা হ্রাস ঠান্ডা বা বৃদ্ধি করলে উভয় ক্ষেত্রেই আয়তন বাড়বে, উভয় ক্ষেত্রেই আয়তন বাড়বে, তাই উপচে পড়বে, তাই জল উপচে পড়বে। ওকে, আমরা আগের দিন তরলের উষ্ণতার সঙ্গে ঘনত্বের পরিবর্তনের থিওরি বলেছিলাম যে উষ্ণতা বাড়লে তরল পদার্থের ঘনত্ব কমে। তো আবার সেই সংক্রান্ত একটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের বলবো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের পরীক্ষার জন্য, একটা খুব ভালো প্রবলেম, সেটা আমি জাস্ট ডিসকাস করছি। একটা কোশ্চেন ধরো, সাপোজ বলেছে যে বেনজিনের ক্ষেত্রে কি দেওয়া আছে, বেনজিনের ক্ষেত্রে দেওয়া আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, মানে গামা বেনজিন। সাপোজ বেনজিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 1.2 × 10⁻³ 1.2 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। আর কাঠের ক্ষেত্রে দেওয়া আছে, সাপোজ কাঠের ক্ষেত্রে গামা
দেওয়া আছে গামা ধরো উড দেওয়া আছে কত না গামা উড দেওয়া আছে সাপোজ 1.5 10⁻⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস। তো কাঠের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক আর বেঞ্জিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উভয় ক্ষেত্রে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বেঞ্জিনের ঘনত্ব সাপোজ রো বেঞ্জিন 0 ডিগ্রি সেলসিয়াসে এটা আছে ধরো 9 × 900 কেজি পার মিটার কিউব। ওকে, ফায়ার অ্যাজ কাঠের ঘনত্ব ওই 0 ডিগ্রি সেলসিয়াসে রো উড দেওয়া আছে ধরো 880 কেজি পার মিটার কিউব। ওকে, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। বলছে কত উষ্ণতায় কাঠ বেঞ্জিনে ডুবে যাবে। ওকে, কাঠ বেঞ্জিনে ঠিক ডুবে যাবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের পরীক্ষার জন্য। তো কোন উষ্ণতায়, তো ধরা যাক নিম্নে উষ্ণতা ধরো সাপোজ T ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতায় কাঠ বেঞ্জিনে নিমজ্জিত হবে। তো আমরা বলতে পারি এখানে যে তাহলে যেখানে ডুবে যাবে মানে কি, ডুবে যাবে মানে ওই উষ্ণতায় কাঠের ঘনত্ব আর বেঞ্জিনের ঘনত্ব ঠিক সমান হবে জাস্ট। তাহলে যে উষ্ণতায় আমরা বলতে পারি যে উষ্ণতায় বেঞ্জিন ও কাঠের ঘনত্ব সমান হয়, ওকে, সমান হয়, সেই উষ্ণতায় কাঠ বেঞ্জিনে ডুবে যাবে। ওকে, কাঠ বেঞ্জিনে ডুবে যাবে। তাহলে আমরা বলতে পারি ধরা যাক T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এদের ঘনত্ব সমান হয়। এই মানে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে উষ্ণতায় সেটা ধরলাম T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এদের ঘনত্ব সমান হচ্ছে। হ্যাঁ, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্ণয় উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফোর ধরো ঘনত্ব মানে সাপোজ রো বেঞ্জিন at temperature T, রো উড at temperature T। 0-তে কত ছিল বেঞ্জিনের ঘনত্ব রো 0। সাপোজ এটা কত হবে, 0-তে ঘনত্ব ছিল রো বি, তাহলে রো বিটি ইকুয়াল টু কত হবে, রো বেঞ্জিন ইন্টু 1 প্লাস উষ্ণতা বাড়ালে ঘনত্ব 0-তে ছিল, উষ্ণতা বাড়াচ্ছি, উষ্ণতা বাড়ালে ঘনত্ব কি হয়, ঘনত্ব কমে। ওকে, রো বেঞ্জিন ইন্টু 1 মাইনাস গামা বেঞ্জিন টি, আর দিস ইজ ইকুয়াল টু রো উড ইন্টু 1 মাইনাস গামা উড ইন্টু টি। তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাঠ আর বেঞ্জিনের ঘনত্ব সমান হচ্ছে। তাহলে সাবস্টিটিউট দি ভ্যালু 900 1 মাইনাস gamma benzene, this is equal to 1.2 10⁻³ into T, this is equal to 880 1 minus 1.5 10⁻⁴ into T. Okay, just calculation. So this is 900 minus 900 into 1.2 10⁻³ T. This is 880 minus 880 1.5 10⁻⁴ T. Okay, or যদি আমরা এটাকে পাশে নিয়ে আসি 900 minus 800, তাহলে 900
-880 এদিকে এলো, তাহলে এটা ওদিকে যাবে, ওদিকে গেলে কী হয়ে যাবে 900 ইন্টু 1.2 ইন্টু 10⁻³ টি কমন চলে যাবে, -880 1.5 10⁻⁴ ওকে, 10⁻⁴। তাহলে দিস ইজ ইকুয়াল টু টি ইন্টু 10⁻³ কমন চলে যাবে, 900 ইন্টু 1.2 900 ইন্টু 1.2 -880 ইন্টু 1.5 দিস ইজ 20 ওকে। তাহলে অর টি ইকুয়াল টু, তাহলে 20 ইন্টু 10⁻³ এদিকে লিখে হবে 10³ ডিভাইড বাই 900 ইন্টু 9, তাহলে 1.2 900 ইন্টু 1.2 -880 ইন্টু 1.2 দিস ইজ টেম্পারেচার, দিস ইজ দ্য রিকোয়ার্ড টেম্পারেচার 21.1 ডিগ্রি সেলসিয়াস ওকে, 21.1 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট আমরা দেখব যে এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের পরীক্ষায় প্রায় আসে, সেই অঙ্কটা দেখো ভালো করে। সাপোজ ধরা যাক একটি কাঁচের ফ্লাস্কের ভিতরে আয়তন, কাঁচের ফ্লাস্ক, সাপোজ একটি কাঁচের ফ্লাস্ক, তো কাঁচের ফ্লাস্কের ভিতরের আয়তন হচ্ছে, ভিতরের আয়তন 540 সিসি ওকে, কাঁচের ফ্লাস্কের ভিতরে আয়তন 540 সিসি। ওই ফ্লাস্কের মধ্যে, ওই ফ্লাস্কের মধ্যে কত আয়তনের পারদ রাখলে, ওই ফ্লাস্কের মধ্যে কত আয়তনের পারদ রাখলে পাত্রের খালি অংশের আয়তন সকল উষ্ণতায়, খালি অংশের আয়তন সকল উষ্ণতায় অপরিবর্তিত থাকে। এখানে দেওয়া আছে পারদের গিভিন গামা আর, গামা মার্কারি Hg, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, সাপোজ গামা Hg, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 1.8 10⁻⁴, 1.8 10⁻⁴ ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস গিভেন গামা। আর গামা গ্লাস, দ্যাট মিন্স কাঁচের ফ্লাস্ক, গামা গ্লাস দেওয়া আছে, কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক 2.5 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, একটু প্রবলেমটা দেখে নাও তোমরা কী বলছে। ধরা যাক কী বলছে, একটা কাঁচের ফ্লাস্ক, তার ফ্লাস্কের ভিতরের আয়তন, এটা সাপোজ কাঁচের ফ্লাস্ক, তার ভিতরের আয়তন বলছে, ভিতরের আয়তন 540 সিসি। সাপোজ ফ্লাস্কের ভিতরে আয়তন, কত আয়তনে পারদ রাখলে, ধরো পারদ আছে এই আয়তনে, পারদ আছে এই আয়তনে, এটা পারদ আছে, তাহলে খালি অংশের আয়তন এখন এটা হচ্ছে খালি অংশের আয়তন। এই খালি অংশের আয়তন সকল উষ্ণতায় সমান থাকবে ওকে। এটা ফ্লাস্কে পারদ আছে ধরো এই লেভেল পর্যন্ত, পুরো ফ্লাস্কের ভিতরে আয়তন 540 সিসি, খালি অংশের আয়তন এটা সকল উষ্ণতা ঠিক থাকবে। তো সকল উষ্ণতায় খালি অংশের আয়তন একই থাকবে, তাহলে আমরা বলতে পারি যে উষ্ণতা বাড়ালে কী হবে, উষ্ণতা বাড়ালে
ফ্লাক্সেরও প্রসারণ হবে আর পারদেরও প্রসারণ হবে। তাহলে আমরা যদি বলি যে উষ্ণতা বৃদ্ধিতে ফ্লাক্সের প্রসারণ যা হবে সেটি পারদের প্রসারণের সঙ্গে সমান যদি হয়, মানে পারদের প্রসারণ এবং পাত্রের প্রসারণ যদি একই হয়, তাহলে আমরা বলতে পারবো যে কোনো উষ্ণতায় খালি অংশের আয়তন একই থাকবে। ওকে, তো ধরা যাক এখানে পারদের আয়তন ধরে নিই। ধরা যাক পাত্রে পারদের আয়তন লিখেছি, ধরো পারদের আয়তন ধরো এক্স সিসি। বলছে কত আয়তনের পারদ রাখবে, ধরলাম এক্স সিসি পারদ রাখবো। পারদ রাখবো কত, এক্স সিসি, এক্স সিসি পারদ রাখবো। তাহলে পারদের আয়তন এক্স সিসি। আর ফ্লাক্সের মোট আয়তন কত, ফ্লাক্সের অবভিয়াসলি কাঁচের ফ্লাক্স, কাঁচের ফ্লাক্সের ভিতরের আয়তন কত, মানে সমগ্র অংশের আয়তন, সেটা হচ্ছে ভি, বিসিসি সাপোজ, বিসিসি। তো এখানে দেওয়া আছে ভিতরের আয়তন দেওয়া আছে ভি ইকুয়াল টু 540 সিসি। ওকে, তো এবার যে কোনো উষ্ণতায়, ধরা যাক উষ্ণতা বৃদ্ধি বা ধরা যাক টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রের খালি অংশের আয়তন, পাত্রের খালি অংশের আয়তন অপরিবর্তিত থাকবে। কখন হবে, থাকবে। ধরা যাক টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রের খালি অংশের আয়তন একই থাকবে। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে পাত্রের আয়তন প্রসারণ সমান পারদের আয়তন প্রসারণ বলতে পারি। তাহলে অতএব বলতে পারি যে পারদের পাত্রের আয়তন প্রসারণ সমান পারদের, পাত্রের আয়তন প্রসারণ সমান এখানে তরলের, তরল মানে পারদ, পারদের দ্যাট মিন্স তরল, পারদের আয়তন প্রসারণ। ওকে, তাহলেই কিন্তু দুটো প্রসারণ সমান হলে খালি অংশের আয়তন একই থাকবে। কেমন, তাহলে পাত্রের আয়তন প্রসারণ ফর্মুলা কি, আয়তনের প্রসারণ ফর্মুলা আমরা বলেছিলাম, ধরো ডেল্টা ভি সমান ভি গামা টি। আয়তন প্রসারণের ফর্মুলা বলা হয়েছিল ডেল্টা ভি সমান ভি গামা টি। তো পাত্রের আয়তন কত, পাত্রের আয়তন দেখো ভি, কাঁচের পাত্র, তাহলে আয়তন ভি, ভি গামা গ্লাস টি। আর পারদের আয়তন কত, এক্স গামা মার্কারি টি। তা টি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমার কী দরকার ছিল, যে কত আয়তনে পারদ রাখলে এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এক্স ইকুয়াল টু অবভিয়াসলি বলতে পারি আমরা যে এক্স ইকুয়াল টু ভি ইন্টু গামা জি বাই গামা মার্কারি। তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি যে এক্স ইকুয়াল টু ভিটা কি, ভিটা হচ্ছে ফ্লাক্সের পাত্রের আয়তন। তাহলে তাহলে তরলের আয়তন হচ্ছে এখানে পাত্রের আয়তন ইন্টু পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, সাবস্টিটিউট ভ্যালু ভি ইন্টু গামা জি মিন্স 2.5 into 10 to the power minus 5 and this is 1.8 10 to the power minus 4. ওকে, তাহলে আমরা বলতে পারি পয়েন্ট ক্যান্সেল করে দাও, এখানে 10 to the power 5, এটা দিয়ে নিচে নিয়ে আসো, 10 মানে 25 by 180 v, that means x equal to 5 5 जा 25, 5 3 जा 15 and 5 6 5 by 36, 5 by 36 ভি। এবার সাবস্টিটিউট ভ্যালু অফ ভি, ভির ভ্যালুটা আমরা পুট করে দিই। তাহলে ভির ভ্যালুটা হচ্ছে এখানে
তাহলে এক্স ইকুয়াল টু 5/36 ভি, ভির ভ্যালু হচ্ছে দেখো 5/36 ভি। তাহলে পারদের আয়তন হচ্ছে পাত্রের আয়তনের 5/36 অংশ। ওকে, যদি ভির ভ্যালু দেওয়া না থাকতো তাহলে এইখানে রেখে দিতাম আমরা। যেহেতু ভির ভ্যালু দেওয়া আছে তো ভির ভ্যালু আমরা পুট করে দিচ্ছি। তাহলে 36, এটা 818, 18 কি 12, 18 3 যা 18 2 যা, তাহলে 250। দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 75 সিসি। ওকে, এখন আমরা পারদের আমরা বলেছিলাম আগের দিন যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব বৈশিষ্ট্য। এই আইডিয়ায় কাজে লাগিয়ে আমরা একটা প্রবলেম করব, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, যে কোনো তরলকে যে পাত্রে রাখা হোক না কেন তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একই হয়। কোনো তরলকে যে পাত্রে রাখা হোক না কেন, ধরো একটা তরল পারদ কি গ্লিসারিন কি বেনজিন, তাকে আমরা যদি লোহার পাত্রে রাখি কি অ্যালুমিনিয়ামের পাত্রে রাখি তাহলে ওর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একই হবে। এই সংক্রান্ত একটা প্রবলেম, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, আমি তোমাদের দেখাবো। সাপোজ বলছে একটা ধরো তামার পাত্রে একটা তরল আছে, আর একটা ধরো রূপোর পাত্রের তরল আছে, তো এরকম থাকলে তোমার দুটো কালাম করে নেবে, সুবিধা হবে। তামার পাত্রের ক্ষেত্রে কী দেওয়া আছে? তামার পাত্রের ক্ষেত্রে আর রূপোর পাত্রের ক্ষেত্রে ডাটাগুলো আছে, দেখো লক্ষ্য করো। তামার পাত্রের ক্ষেত্রে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ধরো সি। আর রূপোর পাত্রে তরলের ওই তরল রাখা হচ্ছে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক সিলভার, সাপোজ ওই জন্য এস বলা হচ্ছে আর কি, এস ফর সিলভার, এস। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তামার পাত্রে সি আর রূপোর পাত্রে কত? এস। এ বলছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে আলফা কপার দেওয়া আছে এ, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এ। তাহলে বলছে রূপোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? ওকে, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এ, তার রূপোর ক্ষেত্রে এটা কত হবে? তো আমরা সেই মেন থিম যে কোনো তরলকে যে পাত্রে রাখা হোক না কেন তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব বৈশিষ্ট্য এবং সেটির মান একই হবে। তাহলে আমরা লিখি যে সাপোজ তামার পাত্রের ক্ষেত্রে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর হলে তাহলে আমরা কি জানি? গামা আর সমান গামা এ প্লাস গামা জি। গামা আর সমান গামা এ প্লাস গামা জি। গামা এ হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, সেটা কত হচ্ছে সি, আর গামা জি হচ্ছে এখানে 3 আলফা। গামা দেওয়া নেই, তামার পাত্র, তো আমরা 3 আলফা কপার। ওকে, 3 আলফা কপার, দ্যাট মিন্স সি প্লাস 3a। ওকে, তাহলে গামা আর সমান আমরা পেয়ে গেলাম সি প্লাস 3a, 1 নম্বর ইকুয়েশন। সিমিলারলি রূপোর পাত্রের ক্ষেত্রে বলতে পারি অনুরূপে, রূপোর পাত্রের ক্ষেত্রে
আয়তন প্রসারণ গুণাঙ্ক গামারটা একই তরল, যেহেতু একই তরল তাহলে গামার একই হবে, তাহলে গামার সমান গামা এ প্লাস গামা জি। তাহলে গামা এ কত এখানে, গামা এ হচ্ছে এস, আর গামা জি কত 3 আলফা সিলভার। ওকে, 3 আলফা সিলভার, আমাদের আলফা সিলভার বের করতে হবে, ঠিক আছে। তাহলে গামা আর ইকুয়াল টু দিস ইকুয়েশন নাম্বার 2। তাহলে অবভিয়াসলি বলতে পারি দিস 2 ইকুয়েশন আর ইকুয়াল, দেয়ারফোর এস প্লাস 3 আলফা সিলভার দিস ইজ ইকুয়াল টু সি প্লাস 3 और 3 আলফা সিলভার ইকুয়াল টু সি প্লাস 3a মাইনাস এস, দেয়ারফোর আলফা সিলভার equal to C plus 3a minus S by 3. This is the, এটাই হচ্ছে তোমার মানে লিনিয়ার এক্সপেনশন অফ সিলভারের ক্ষেত্রে আপাত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সিলভার ইকুয়াল টু সি প্লাস 3a মাইনাস এ বাই 3। ওকে, আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম এখানে দেখাবো। ইম্পর্টেন্ট প্রবলেম এখানে আমরা খুব সাপোজ সেম প্রবলেম, ঠিক আছে। তাহলে এই ক্লাসে আমি কিছু প্রবলেম করলাম তোমাদের তরলের মানে তরল পথের প্রসারণের। তো তরল পথের প্রসারণ এটা সেকেন্ড ক্লাস, এটা তরল পথের প্রসারণ আমরা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস ফলো করো, নেক্সট ক্লাসে আমি তোমাদের গ্যাসের প্রসারণ পড়াবো, ঠিক আছে। থ্যাংক ইউ।